হাই, গুড মর্নিং অল অফ ইউ। আজকে আমরা হ্যালোজেন গোষ্ঠী মানে পি ব্লক এলিমেন্টস শুরু করতে যাচ্ছি। পি ব্লক এলিমেন্টস, এটা পি ব্লকের মধ্যে আমাদের সিলেবাসে ক্লাস 11-এ বোরন এবং কার্বনটা আমরা পড়ে ফেলেছি, 13 এবং 14। আজকে হচ্ছে 15 গ্রুপের এলিমেন্টস আছে, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। 16 এলিমেন্টস আছে, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পোলোনিয়াম, ওসেটেপো। আর নাইট্রোজেন, ফসফরাস না পাস, সব বকওয়াজ। হ্যালোজেন গোষ্ঠী আছে, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। আর হলো তোমার যে ইনার্ট গ্যাস আছে, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন। এই কয়টার আমাদের ক্যারেক্টারিস্টিক্স, বিভিন্ন ধরনের প্রপার্টিস আমাদের এক্সাম, এটা আমাদের ভালো করে পড়াশুনো করতে হবে। এই চ্যাপ্টার থেকে অনেকটা মার্কস থাকবে। আচ্ছা চলো, আমরা আজকে হ্যালোজেন গোষ্ঠীটা তোমাদেরকে প্রোভাইড করেছি, ওটা সম্বন্ধে আমরা ডিসকাস করব। তাই হ্যালোজেনের প্রথম যদি আমরা লিখি ফ্লুরিন, ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেটাইন। এটা হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ। এদের নিয়ে ক্যারেক্টারিস্টিক্স আমাদের কম আছে। আমরা ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। প্রথম প্রপার্টিস হচ্ছে উপর থেকে যতই তুমি নিচের দিকে যাওয়া যাবে তত ইলেকট্রন নেগেটিভিটি কমে যাবে। এই কারণে ফ্লুরিন হচ্ছে ভীষণ ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। এতটা ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টস এ হাইড্রোজেনের সঙ্গে ইন্টারমলিকুলার হাইড্রোজেন বন্ডিং করতে পারে। তাহলে আমরা বলতে পারি ডাউন দ্য গ্রুপ ইলেকট্রোনেগেটিভিটি কমে যায়। সেই বিচারে ফ্লুরিন এতটাই ইলেকট্রোনেগেটিভ হয় যে হাইড্রোজেনের সাথে তার তড়িৎ ঋণাত্মকতার বৈপরীত্য বা পার্থক্য খুব বেশি হয়ে যায়। ফলে এইচএফ বা যে যৌগে ফ্লুরিন আছে তারা হাইড্রোজেনের পেলেই হাইড্রোজেন বন্ধন করতে পারে। যদি একদম একটা যৌগের মধ্যেই হয় তার নাম হচ্ছে অন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। আর যদি একাধিক যৌগ, সে সেম হোক বা অসেম হোক, যদি হয় তাহলে সেটা হচ্ছে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। যেমন এইচএফ সেটা পারে, এইচ এফ, এইচ এফ, এইচ এফ, এরকমভাবে এইচ এফ, এইচ এফ। এই যে হাইড্রোজেন আর ফ্লুরিন পাশাপাশি এসছে, এই যে অ্যাট্রাকশান, এর নামই হচ্ছে আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন। এটা হওয়ার জন্য কি হয়, এর স্ফুটনাঙ্ক বেড়ে যায়। কারণ এইচএফকে বাষ্পীভূত হতে হলে এই বন্ডগুলো, এক্সট্রা বন্ডগুলো ভাঙতে হয়, ফলে বেশি তাপ শক্তি লাগে। তার জন্য কি হয়, ওর বেশি বয়লিং পয়েন্ট, মেল্টিং পয়েন্ট দুটোই হাই হয়ে যায়। এই আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন থাকে বলে এরা একটা অণু আরেকটা অণুর খুব কাছাকাছি চলে আসে। একটা অণু যদি আরেকটা অণুর খুব কাছাকাছি চলে আসে, কনডেন্স হয়ে যায়, তখন ওর দশাটা হয় তরল। যেখানে অন্যান্য হাইড্রোহ্যালিক অ্যাসিড HCl, HBr, HI এরা হয় যেখানে গ্যাসীয়, সেখানে এইচএফটা হয় তরল। আবার যদি এইচএফ এই আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধন সৃষ্টি করে, তার জন্য ওর অ্যাসিডিটিটা কমে যায়। কারণ ও যখন H+ আয়ন দান করে তখন এই টেনে ধরে, এই ফ্লুরিন টেনে ধরে। এ যখন দান করবে এই ফ্লুরিন টেনে ধরলো, ফলে ও এই স্বতঃস্ফূর্তভাবে H+ আয়ন দান করতে পারে না, অ্যাসিডিটি কমে যায়। আরও হয়, ও বাইহ্যালাইড গঠন করতে পারে। বাই মানে হাইড্রোজেন, বাইহ্যালাইড গঠন করতে পারে। সেটা কেমন স্যার? এইচএফ, এবার এর সঙ্গে আরেকটা আন্তঃআণবিক এইচএফ গঠন করলো একটা ফ্লুরিনের সঙ্গে, এর সঙ্গে এফ, তাহলে HF2, এর আগে একটা মাইনাস সাইন থাকে, HF2- গঠন করে। বাকি হ্যালোজেনগুলো HX2 বা HCl2- গঠন করতে পারে না। এদের তড়িৎ ঋণাত্মকতা ফ্লুরিনের মতো অতটা বেশি না, ফ্লুরিন পারে। এর আন্তঃআণবিক হাইড্রোজেন বন্ধনের জন্য সে কি করতে পারে, HF2- গঠন করতে পারে। এইবার মিডিয়াম থেকে যদি K+ এর সান্নিধ্যে আসে তাহলে KHF2 সৃষ্টি হয়ে যায়। K+ আর HF2- একসঙ্গে হয় KHF2। একে বলা হয় ফেমির লবণ। এর তড়িৎ বিশ্লেষণে ফ্লুরিন গ্যাস প্রডিউস হয়। এর তড়িৎ বিশ্লেষণে ফ্লুরিন গ্যাস প্রডিউসিং হয়ে যায়। সেটা কেমনভাবে স্যার দেখবে?
KHF2 ভেঙে গেল K প্লাস HF2 মাইনাস। আচ্ছা, এবার এর মধ্যে থেকে ফ্লুরিন পাওয়া যায়। HF2 যদি তুমি হিট দাও তাহলে এটাও তো এরকম হয়ে যাবে HF, আবার এফটা আলাদা হয়ে যাচ্ছে। এইবার এই HF হচ্ছে অ্যাসিড, অ্যাসিডের সঙ্গে যখন ক্ষার রিয়াকশন করে KOH তখন হয়ে যায় KF প্লাস H2O, অ্যাসিড প্লাস ক্ষার, লবণ প্লাস জল। মূলত KF থেকে এবার ফ্লুরিন প্রডিউসিং হবে। KF একটা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, KFটা ভেঙে যাবে, ভেঙে হয়ে যাবে K প্লাস F মাইনাস। ক্যাথোডে ক্যাটায়ন যায়, K প্লাস প্লাস একটা ইলেকট্রন দেয়, এখানে প্লাস থাকলে এখানেও প্লাস হবে, দিলে K হয়ে যাবে K। এর সঙ্গে আবার HF রিয়াকশন করে, আবার সেই KF প্লাস হাইড্রোজেন মুভ করে, সে ব্যালেন্স বা তুমি করতে পারো। আর F মাইনাস, এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস হবে, একটা ইলেকট্রন গ্রহণ করে F হয়ে যায়, একটা দুটো F। এবার যদি রিয়াকশানে আমি দুটো F নিতাম তাহলে 2F, F প্লাস F, দুটো F একসঙ্গে হয়ে F2 হয়ে যেত। এইভাবে ফ্লুরিন গ্যাস প্রডিউসিং করা হয়। এবার বাকি হ্যালোজেনগুলো কি করে প্রডিউসিং করা হয় তার জন্য তোমাকে KMnO4 নিতে হবে প্লাস HX, হাইড্রোহ্যালিক অ্যাসিড নিলে পরে হয়ে যাবে KX প্লাস MnX2 প্লাস ওয়াটার, হাইড্রোজেন আর অক্সিজেন আছে। এটা 16 দিয়ে ব্যালেন্স হয়, 16খানা, তাহলে 16টা হয়ে যায় হাইড্রোজেন, তাই এটা হবে 8টা, তাহলে 8টা অক্সিজেন মানে এটা দুটো পটাশিয়াম মানে দুটো পটাশিয়াম, দুটো ম্যাঙ্গানিজ মানে দুটো ম্যাঙ্গানিজ। দেখো তো এবার হয়েছে কিনা, না তো। হ্যালোজেন হয়েছে কটা? ও, এবার শুধু হ্যালোজেন তো প্রডিউস হবে এর থেকে, নাহলে হ্যালোজেন প্রিপারেশন রিয়াকশন 2 দুগুণে 4 আর 2 6, আমার লাগবে 16, মানে 5 দুগুণে 10, 5টা। আর ব্যালেন্স ঠিক আছে কিনা? 8 দুগুণে 16টা হাইড্রোজেন, দুটো পটাশিয়াম, দুটো ম্যাঙ্গানিজ, সবই ঠিক আছে। আচ্ছা, এইবার এক্স এর জায়গায় যদি তুমি ক্লোরিন নাও তাহলে এটা ক্লোরিন প্রিপারেশন রিয়াকশন, এক্স এর জায়গায় তুমি যদি ব্রোমিন নাও তাহলে এটা ব্রোমিন প্রিপারেশন রিয়াকশন, যদি এক্স এর জায়গায় আয়োডিন নাও তাহলে আয়োডিন প্রিপারেশন রিয়াকশন। এবার যে রিয়াকশন KMnO4 করে সেই রিয়াকশন সবসময় K2Cr2O7ও করবে, K2Cr2O7 প্লাস HX, এটা 14 দিয়ে ব্যালেন্স। এটা এই জায়গাগুলো একটু মনে রাখতে হবে। তাহলে KX CrX3 প্লাস ওয়াটার প্লাস X2 ব্যালেন্স করো, আবার 14 দিয়ে ব্যালেন্স, 14টা হাইড্রোজেন মানে 7, এই সেই 7 মিলে গেছে। আচ্ছা, তাহলে হাইড্রোজেন 14টা, এবার অক্সিজেন 7টা মিলে গেছে, দুটো পটাশিয়াম, ক্রোমিয়াম দুটো, 3 দুগুণে 6 আর 2 8, আর 6টা দরকার, 3টে। এটা জারণ বিজারণ বসাতে পারো। এটা +6 অক্সিডেশন স্টেটে আছে ক্রোমিয়াম, আর এই ক্রোমিয়াম +3, এটা সবুজ বর্ণের হয়, আর এটাগুলো কমলা বর্ণের। এটা হচ্ছে বিজারণ, আর এখানে -1 থেকে 0, এটা হচ্ছে জারণ। তাহলে একটা হচ্ছে বিজারণ, একটা হচ্ছে জারণ। এই রিয়াকশন এখানে দেখা যায়। এটা বেগুনি বর্ণের, ওখানে বর্ণহীন হয়ে যাবে। আর এখানে এসে K2Cr2O7, এটা হচ্ছে কমলা বর্ণের, আর ওটা হয়ে যাবে তাহলে সবুজ বর্ণের ক্রোমিল ক্লোরাইড। এছাড়া HX প্রিপারেশন রিয়াকশান রয়েছে, সেটা হলো ধরো সোডিয়াম হ্যালাইড নিলে, তারপরে মন 2 H2SO4 কি হবে?
NaHSO4, আচ্ছা HX হাইড্রোহ্যালিক অ্যাসিড, মনসুরালি MnSO4 আর ওয়াটার। ব্যালেন্স যদি তুমি করতে যাও, ব্যালেন্সে মনে রাখতে হবে 2 আর 3টে, 3 দুগুণে 6টা হাইড্রোজেন আর 2 আছে হ্যালোজেন মাত্র। তাহলে এখানে 2 দিয়ে দিলাম। সালফেট 3টে আছে, 6টা, 2 আর 2 4। যদি এটা আমি 2 করি তাহলে 2 সালফেট আর 1টা সালফেট, ব্যালেন্স বোধহয় হয়ে গেছে। ম্যাঙ্গানিজের +4 +2, এটা বিজারণ হয়েছে। আচ্ছা, আর -1 হ্যালোজেন, তার মানে হ্যালোজেন বিজারিত হয়নি। MnSO4 2H2O, এটা HX প্রিপারেশন, এই রিঅ্যাকশনটা হ্যালোজেন প্রিপারেশন হয় X2। তাহলে ব্যালেন্সটা একটু সাবধানে করো। 2 সোডিয়াম, 2 সোডিয়াম, হাইড্রোজেনটা একটু গোলমাল হয়েছে, জলের আগে দিতে হবে। 3 দুগুণে 6, 2 দুগুণে 4। এবার অক্সিজেনটা দেয়, হ্যাঁ ঠিক আছে, এবার হবে 0 -1, এর থেকে এটা কি হয়ে গেল, জারণ বেড়েছে। এটাও তোমার হ্যালোজেন প্রিপারেশন রিঅ্যাকশন আছে। ফ্লুরিন প্রিপারেশন সবচেয়ে কঠিন বেশি, কারণ ফ্লুরিন এত তড়িৎ ঋণাত্মক, তার জন্য ও খুব জারক পদার্থ। ওকে উৎপন্ন করা হয়তো যায়, কিন্তু যে পাত্রে রাখবি, কোন পাত্রে রাখবি, যাকে রাখবি তাকেই জারিত করবে, খুব কঠিন ব্যাপার। অথবা কোনো তড়িৎ বিশ্লেষ্য থেকে আমরা যে KF থেকে বা NaF থেকে যে ফ্লুরিনটা বার করলাম, এটা খুব কঠিন, কারণ ফ্লুরিনের কের সাথে একটা বন্ধন এতটা দৃঢ়, কারণ ও যেমন পজিটিভ ও তেমন নেগেটিভ, এই বন্ধন ছিন্ন করা কঠিন বাবু। তার জন্য ফ্লুরিন প্রিপারেশন করা খুবই কঠিন। এর ফ্লুরিনকে সুপার হ্যালোজেন বলা হয় 2টো কারণে, ও তীব্র জারণ ধর্ম আর ও তীব্র তড়িৎ ঋণাত্মকতা, যার জটিবেলা ভার অদ্বিতীয়। ওর চাইতে বেশি কেউ নেই, তড়িৎ ঋণাত্মক নেই, ওর চাইতে বেশি কেউ জারক পদার্থ নেই, তাই ফ্লুরিনকে সুপার হ্যালোজেন বলা হয়। আর এই একটা কারণেই ফ্লুরিনকে প্রডিউস করা খুব কঠিন, কারণ যেখান থেকে তুই ফ্লুরিনকে বার করবি তার সাথে ফ্লুরিনের একদম আষ্টে পৃষ্ঠে বন্ধন। ছিন্নটা কি করে করবি, যমরাজ পর্যন্ত ভয় পেয়ে যাবে। আচ্ছা, ইলেকট্রন অ্যাফিনিটি, ইলেকট্রন গ্রহণ করলে যে শক্তি ছেড়ে দেয়, তার মধ্যে হ্যালোজেন গোষ্ঠীর মধ্যে সবচেয়ে ক্লোরিনের ইলেকট্রন অ্যাফিনিটি বেশি হবে। ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটাইন, এটা বাদ, এটা এর সবচাইতে বেশি হবে ইলেকট্রন অ্যাফিনিটি। তাহলে হবে ক্লোরিন গ্রেটার দেন ফ্লুরিন গ্রেটার দেন ব্রোমিন গ্রেটার দেন আয়োডিন। ইলেকট্রন অ্যাফিনিটি 2টো বিষয়ের উপর নির্ভর করে, একটা আছে তড়িৎ ঋণাত্মকতা, একটা আছে ফাঁকা ডি অরবিটাল। ফাঁকা ডি অরবিটাল, তড়িৎ ঋণাত্মকতা, ক্লোরিনের এই 2টো প্রপার্টিজ আছে, বাকিদের সব একটা করে প্রপার্টিজ। এদের ঋণাত্মকতা কম, ফাঁকা ডি অরবিটাল আছে। এদের ফাঁকা ডি অরবিটাল নেই, মানে রাখবে কোথায় ইলেকট্রনটা নিয়ে সেটা নেই, কিন্তু আকর্ষণ রয়েছে। আমি তোমাদের আগেও বলেছি, এখন একবার বলছি, ধরো একটা ডাকাবুকো ছেলে প্রতিদিন একটা মেয়ের পিছনে লাগে। এবার মেয়েটার বাবা যদি তাকে বিয়ে করতে প্রস্তাব দেয়, সে বিয়ে করতে পারবে? পারবে না। তার কারণ তার মেয়েদের প্রতি অ্যাট্রাকশন রয়েছে, কিন্তু রাখবে কোথায়, খাওয়াবে কি? ওটা হচ্ছে ভ্যাকান্ট ডি অরবিটাল। রাখবে কোথায়, খাওয়াবে কি? ওই জিনিসটা না থাকলে অ্যাফিনিটি কমে যায়। ব্যাপারে আরেকটা লজিক আছে, যেমন ফ্লুরিনের যদি ইলেকট্রন বিন্যাস করো তাহলে 1s2 2s2 2p5, আর এটা 1s2 2s2 2p6 3s2 3p5। এর আছে 2, এর আছে 3, তার মানে সাইজটা বড়, সাইজটা বড়। এরও 5 আর 2 7টা ইলেকট্রন আছে, এরও 5 আর 2 7টা ইলেকট্রন আছে। এর বড় জায়গায় 7টা আছে, এর ছোট জায়গায় 7টা আছে, তার মানে ডেনসিটি কম।
ইলেকট্রন যখন ঢুকবে তখন যে ঢুকবে তার সঙ্গে যে কক্ষে আছে তার বিকর্ষণ বলটা কম হবে এখানে, কারণ এর সাইজ বড়। এর এত বড় পেরিফেরিয়াল স্ট্রাকচার, সেখানে 7টা ইলেকট্রন থাকে, আর ফ্লুরিনের এইটুকু জায়গায় 7টা থাকে। তাই এ যদি কোনো ইলেকট্রন যখন নতুন ঢুকতে যায় তাদের সঙ্গে ওদের একটা বৎসাবাদে বিকর্ষণ বল দেখা যায়, যেটা এখানে কম দেখা যায়। যেখানে বিকর্ষণ বল বেড়ে গেলে আসক্তি কমে যায়। ব্যাপারে এইটুকু ভালো করে পড়ো, ভালো করে বোঝো, পরের দিন আবার পাঠাবো, আবার আমরা ক্রমশ এইভাবে বেড়ে চলবো। দেখো বুঝতে পারছো কিনা।